আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। দুটি রাষ্ট্র কোনো চুক্তি করলে তা ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে চুক্তির ভেতরেই তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ২২ টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, চুক্তির মধ্যে কিছু ধারা একটি পক্ষের অনুকূলে যায়, আরেকটি পক্ষের অনুকূলে আরও কিছু ধারা যায়। এতে উভয় পক্ষই লাভবান হয়। এ সময় জ্বালানির মূল্যবৃদ্ধি দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তন করা যায় না, তবে চুক্তির মধ্যে তো বিভিন্ন ধারা থাকে, দুইটা পক্ষ, কিছু ধারা একটা পক্ষের অনুকূলে যায়, আরেকটা পক্ষের অনুকূলে আরও কিছু ধারা যায়। এটা মিলেই তো চুক্তি, দুই পক্ষের জন্য একটা। এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। ছোটখাটো ইস্যু নিয়ে একটি গোষ্ঠী দেশে আবার গোলযোগ সৃষ্টি করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদর রফিকের রিপোর্টে বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র কাছারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল তুচ্ছ বিষয় নিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কিছু ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ। এদিকে শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাস্থল পরিদর্শন করে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের কাছে অহেতুক সমালোচনা কাম্য নয়। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। আগামী নির্বাচনে জনগণই বিবেচনা করবে সরকার সঠিক কাজ করছে কিনা বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ৭১, শাপলা ও জুলাই সহ কোনো হত্যা মামলা বর্তমান সরকার তামাদি হতে দেবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শেখ হাসিনার সমালোচনা করে বলেন, তিনি এই হত্যা নিয়ে মিথ্যাচার করেছিলেন। মামলা তদন্তে তার প্রমাণ মিলেছে। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলার শহীদ গাথা শীর্ষক স্মরণ সভায় তারা এসব কথা বলেন। প্রায় ২ লক্ষ গোলা বারুদ আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা হয়েছে ওই দিন কাল রাত্রি এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন, কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? অথচ তদন্তের ট্রাইব্যুনালে ধীরে ধীরে তদন্তের ৬২ জনের উপরে হত্যার প্রমাণই পাওয়া গেছে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। অন্য কোনো দেশে প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না।
দেশের রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে। বিশ্ব রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধু দুর্নীতির কারণে বাংলাদেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন যেসব জায়গায় ক্ষমতাসীন নেতার বাড়ি সেসব জায়গায় উন্নয়ন হচ্ছে। এটার নাম স্বাধীনতা গণতন্ত্র নয়। স্বাধীনতা গণতন্ত্র অর্থ হলো শুধু একটা ভূখণ্ডে একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত নয়। আমার রাজনীতি, আমার ট্রেড ইউনিয়ন, আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকব। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে, এটার নাম স্বাধীনতা। দেশে উৎপাদিত বিদ্যুতের ৫%-এরও বেশি ব্যবহার করছে ব্যাটারি চালিত রিকশা, যার প্রভাব পড়েছে কৃষি, শিল্পসহ দৈনন্দিন জনজীবনে। ব্যাটারি চালিত নিয়ন্ত্রণহীন এই বাহনের বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ সহ সরকারের কোনো দপ্তর। গবেষণা প্রতিষ্ঠানের দাবি, বৈধভাবে নেয়া লাইনেই প্রতিদিন ব্যবহৃত হচ্ছে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে চোরাইভাবে চার্জ করার সঠিক হিসেব মেলাতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েমের রিপোর্টে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে এভাবেই চার্জ দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত রিকশায়। এলাকাবাসী বলছেন, এসব চার্জিং পয়েন্টের বড় একটি অংশ চোরাই লাইন। কারণ পানা আবার কিছু কিছু লোক আছে, লোকেরা একটার বলে 4টা লাইন টানে, চোরা লাইন চালায়, হিটার চালায়, অটো গাড়ির লাইন চালায়। সিপিডির গবেষণা বলছে, এই বাহনটি চার্জে প্রতিদিন বৈধভাবে 750 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, যা দেশের উৎপাদিত বিদ্যুতের 5%। তবে অবৈধ বা চোরাই পথে ব্যবহৃত বিদ্যুতের সঠিক কোনো হিসেব নেই সরকার বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের কাছে। এ খাতের যে এক্সপানশন হয়েছে সেটা অনেকটা আনরেগুলেটেড ওয়েতে হয়েছে, এবং এ কারণে গভর্নমেন্টের কাছে ফুল ডিটেলসও নেই বাংলাদেশে এক্স্যাক্টলি কতগুলো ইলেকট্রিক থ্রি হুইলার আছে। কোনো সংখ্যা বলে 5 মিলিয়ন, এটা বেশিও হতে পারে। সরকারি হিসেবে দেশে নবায়নযোগ্য জ্বালানি সহ মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় ৩২,৩32 মেগাওয়াট, কিন্তু চাহিদার অর্ধেক 14 থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও সম্প্রতি জ্বালানি সংকট, বকেয়া বিল ও কারিগরি ত্রুটির কারণে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, যার 5.68%ই আবার সিস্টেম লস বা চুরি হচ্ছে। একটা জায়গায় হচ্ছে বাড়িতে চার্জ হওয়ার কারণে রেভিনিউ লস হচ্ছে, আর আরেকটা যেটা হচ্ছে অবৈধভাবে যদি হয় তাহলে সেটা সিস্টেম লসে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যেই 10.7 বছরের সিস্টেম লসের কথা বলছি, ওখানে একটা অংশ আছে। এতে আসলে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত লস হতে পারে ইউটিলিটিগুলোর। তবে পুরো ডিটেলস একটা প্রয়োজন জানার জন্য। ফলে নিয়মিত 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং দিচ্ছে সরকার। এর প্রভাব পড়েছে কৃষি, শিল্পসহ জনজীবনে। লাগামহীন এই বাহনটিকে নিয়ন্ত্রণে চার্জিং সিস্টেমে পরিবর্তনের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। গভর্নমেন্টের স্পেসিফিক মনিটরিং একটা মেকানিজম প্রয়োজন। তার আগে এটা একটা স্পেসিফিকভাবে এদেরকে রেজিস্ট্রেশনের ভিতরে আনা, যে গভর্নমেন্টের লাইসেন্সিং প্রসেসের ভিতরে আনা, তাহলে এক্স্যাক্টলি জানা যাবে যে আমাদের কতগুলো ভেহিকেল আছে। তারপর যেটা হবে যে গভর্নমেন্টকে এটা পুরোপুরি মনিটর করতে হবে যেন কেউ ডেজিগনেটেড চার্জিং স্টেশন ছাড়া অন্য কোথাও চার্জ করতে না পারে। বৈধ লাইনে এই বাহনটি চার্জে প্রতি বছর গিলে খাচ্ছে 4,000 কোটি টাকা, আর চোরাই লাইনের হিসেবে রয়েছে এখনো ধোঁয়াশা। সরকার এই বাহনকে নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। গত 24 ঘন্টায় হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে 7 জনের, আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 343 জন। হামের সংক্রমণে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। শিশু হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে শয্যা সংকটে ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। বিস্তারিত মুনতাসির মামুনের প্রতিবেদনে। মাদারীপুর থেকে শুক্রবার ঢাকায় আসেন মিজান। উদ্দেশ্য হামে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো। তবে শিশু হাসপাতালে গিয়ে বেড খালি না পেয়ে পড়েন বিপাকে। পরে বাধ্য হয়ে অন্য হাসপাতালে চিকিৎসা শুরু করান। যদিও 4 দিন পর মিলেছে শিশু হাসপাতালে একটি সিট, তবে এর মধ্যেই পোহাতে হয়েছে চরম ভোগান্তি আর বেড়েছে দুশ্চিন্তা। আজকে 2 দিন ধরে এখানে আছি, মোটামুটি যা চিকিৎসা পাচ্ছি ভালোই পাচ্ছি,
কিন্তু এখনও আজকে শুক্রবার অফ ডে, এখনও ডাক্তার রাউন্ডে আসে নাই। শুধু মিজান নন, একই চিত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালে। হামের সংক্রমণ বাড়তে থাকায় প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের তথ্য অনুযায়ী মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৪৯৮ জন। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০৯ জন। নতুন ভর্তি হয়েছেন ১৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ জন। তবে গুরুতর রোগীর সংখ্যাও বাড়ছে। আইসিইউতে ভর্তি হয়েছেন ৪৭ জন, যেখানে বরাদ্দ শয্যা মাত্র ৫৬টি। প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিশেষ করে গর্ভবতী নারীরা হামে আক্রান্ত হচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এইসব ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চার যদি দেখেন হামের সাথে বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে এবং কাশি অনেক বেশি, বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে, অথবা খুব ছোট বাচ্চার ক্ষেত্রে বুকের খাঁচাটা ভিতরের দিকে চলে যাচ্ছে, শ্বাসের গতি অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন। চিকিৎসকদের ধারণা, টিকাদানের সরকারের দ্রুত পদক্ষেপের ফলে আগামী সপ্তাহের মধ্যেই হাম সংক্রমণের সংখ্যা কমে আসবে। তারপরও সংক্রমণ ঠেকাতে টিকার পাশাপাশি জনসমাগমের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। মুনতাসির মামুন, RTV, ঢাকা। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে সরকার। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এই 3 দিন আলোচনা সভা, গান, কবিতা, নৃত্য ও মঞ্চনাটকের মধ্য দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী উৎসব পালিত হবে কুঠিবাড়িতে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে, আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসের একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে রবীন্দ্রনাথের অমর সৃষ্টি, মানবতাবাদী দর্শন এবং বিশ্বশান্তির বার্তাকে নতুন করে তুলে ধরেন সরকার প্রধান। স্ট্যাটাসে প্রধানমন্ত্রী বলেন, কাব্য, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক থেকে চিত্রকলার বিস্তৃত ভুবনে রবীন্দ্রনাথ মানুষের জয়গান গেয়েছেন। মানবতা, প্রেম, প্রকৃতি ও শান্তির যে চিরন্তন বাণী তিনি রেখে গেছেন, তা আজও সমানভাবে অনুপ্রেরণা যোগায় বিশ্ববাসীকে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, গীতাঞ্জলির জন্য নোবেল জয়ের মাধ্যমে বিশ্ব সাহিত্যে বাংলা ভাষার মর্যাদা অনন্য উচ্চতায় পৌঁছে দেন রবীন্দ্রনাথ। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও বিভাজনের এই সময়ে রবীন্দ্রনাথের মানবিকতা, সহমর্মিতা ও বিশ্বশান্তির দর্শন আরও বেশি প্রাসঙ্গিক বলেও অভিমত প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টানা 23 দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ভোর ৬টা থেকে শোধনাগারটিতে পুরো দমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সৌদি আরব থেকে আমদানিকৃত অপরিশোধিত তেল দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। ফায়ার হিটারে প্রসেসিং শুরু 1 ঘন্টা পর থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করে স্টোরেজে পাঠানোর কাজ শুরু হয়। এদিকে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মাসেই আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আসন্ন জাতীয় বাজেটে প্রধান চ্যালেঞ্জ কোনটি? এ নিয়ে রাজধানীতে আয়োজিত এক প্রাক বাজেট ছায়া সংসদে উঠে আসেন নানা সুপারিশ। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন বাজেট প্রণয়নের চ্যালেঞ্জ শীর্ষক প্রাক বাজেট ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক সুশাসন ও সংস্কার নিশ্চিত করার তাগিদ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। আর রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন ছাড়া বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করেন আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে শেরেবাংলা কৃষি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সুশাসন একেবারে ভেঙে পড়েছে। এইটাকে পুনরুদ্ধার যদি আমরা না করতে পারি, এই সংস্কারের চাকা যদি আমরা চালু না করতে পারি, অর্থনীতির ভিত্তিকে স্টেবল করা, প্রবৃদ্ধির চাকাকে টেকসই করা বা এটাকে বেগবান করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং সবগুলোকে সাস্টেইন করা, টেকসই করা, কোনোটাই সম্ভব হবে না।
ব্যাংকিং খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও দায়বদ্ধতা নিশ্চিতে দুদিনব্যাপী ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা CAMACO সম্মেলন শুরু হয়েছে। সকালে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী এবং CAMLCOদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। প্রথম দিন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের BFIU প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী। সম্মেলনে অর্থ পাচার প্রতিরোধ, আর্থিক খাতে সুশাসন নিশ্চিতকরণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নতুন করে স্পোর্টসের ক্রিকেট ইভেন্টে নারী ও পুরুষ বিভাগের খেলা উপভোগ করেছেন ফুটবলার হামজা চৌধুরী। শুক্রবার রাজধানী মোহাম্মদপুরের ফিজিক্যাল কলেজ মাঠে উপস্থিত হয়ে হামজার সঙ্গে খেলা উপভোগ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফের সভাপতি তাবিত আউয়াল। এ সময় খেলোয়াড়দের অনুপ্রেরণা দেন হামজা। এদিকে জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের সব প্রক্রিয়া এই মাসের মধ্যেই সম্পন্ন করবে বাফুফে। প্রাথমিক লিস্টে থাকা 11 জনের ইন্টারভিউ চলছে বলে জানান সভাপতি তাবিত আউয়াল। পাঁচজনের সাথে কথা হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড, অপেক্ষা আছে সানডেতে আমরা কি বলি। আর আরও 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। তো সবাই রোববার পর্যন্ত অপেক্ষায় আছে যে ফাইনালি বাফুফের সিদ্ধান্ত কি হয়। আমরা রেডি যে ওরকম লেভেলের একটা কোচকে এখন হায়ার করার জন্য। সো এই ফ্যামিলিটিতে আমরা প্রস্তুত। ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পোর্টস ক্লাবগুলো রাজনীতির বাহিরে রাখার বিকল্প নেই বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিকরণের মাধ্যমে অনেক ক্লাবকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ধানমন্ডি ক্লাবে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করেন আমিনুল হক। এই ক্লাবের উন্নয়ন ও স্পোর্টস কমপ্লেক্স তৈরিতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষাক্রমে যে আমাদের 8টি খেলাকে আমরা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য আমরা ক্লাবগুলোকে আর কোনো পলিটিসাইজ করতে চাই না। আমরা ক্লাবগুলোকে একদম নিরপেক্ষভাবে দলমত সব কিছুর ঊর্ধ্বে থেকে ধানমন্ডি সোসাইটি থেকে শুরু করে এই এলাকায় যারা বসবাস করে বা এই ক্লাব পরিচালনার সাথে যারা একদম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।